গত পর্বে আপনারা দেখেছেন রঞ্জিত আদিত্য চৌধুরীর বেশ কিছু কথা, যা এর আগে কোনোদিন কেউ বলেনি। আজ শুনবেন আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। কোথায় করিমগঞ্জ থেকে এসে কলকাতা পুলিশ কত ইতিহাসের সাক্ষী। 1953 সাল থেকে 1989, এদিকে 25 বছর, ওদিকে 11 বছর, কত যুগ পার হয়ে গিয়েছে। কলকাতার পুলিশ সম্পর্কে যদি বলতে বলা হয়, কী বলবেন? বর্তমান কলকাতা পুলিশ আমার অপরিচিত। কোনো বিপদ আপদ হলে আপনি সাহায্য পান? আমি তো যাই না, তারাও আমার কাছে আসে না, আমার অপরিচিত। বর্তমান পুলিশ এখন তো দেখে অবাক লাগে, কারোর মাথায় টুপি নেই। আমরা জানি রাস্তায় বেরোলে হেড ড্রেস ছাড়া রাস্তায় বেরোনো ইনডিসিপ্লিন। এটা আমাদেরকে শেখানো হয়েছিল ট্রেনিং স্কুলে। আমি পিটিএসে যখন ট্রেনিং করছি, সেই সময় একদিন হেডড্রেস ছাড়া আমি রাস্তায় বেরিয়েছিলাম। সেই সময় আমাদের ট্রেনিং স্কুলের প্রিন্সিপাল ছিলেন মিস্টার ক্যাম্বেল। তিনি জিপ নিয়ে ঢুকছেন, জিপ থেকে নেমে আমায় বললেন, হোয়ার ইজ ইউর হেডড্রেস, ইউ ক্যাডেট, হোয়ার ইজ ইউর হেডড্রেস। আমি বলেছিলাম তাকে, সরি স্যার, I have come out without my headdress. I won't do it again. এই আমার ট্রেনিং, যে হেডড্রেস ছাড়া ইউনিফর্ম ইনকমপ্লিট, ওভাবে তুমি রাস্তায় বেরোতে পারো না, রাস্তায় দাঁড়িয়ে তুমি সিগারেট ফুঁকতে পারো না ইউনিফর্ম পরে। এখন ছোট বড় কোনো পুলিশের মাথায় টুপি নেই, এটা আমার কাছে শকিং। এবং এটাই দেখায় যে পুলিশ কত ইনডিসিপ্লিনড। এর বেশি আমি আর কিছু বলবো না। ফ্যান্টাস্টিক। আমি আরেকটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে লালবাজারে এতদিন চাকরি করেছেন, লালবাজারে ডিউটি করেছেন, বিভিন্ন অলিন্দে লালবাজারে নাকি ভূত আছে? দেখেছেন ভূত? হ্যাঁ, দেখেছি। কোথায়? অনেক রাত আমি লালবাজারের যে বিল্ডিংটার নাম ছিল বেইলি গার্ড, সেই বিল্ডিংটা 3 তলায়। বিল্ডিংটা হচ্ছে আপনার আউটগেটের কাছে, চিতপুর রোডের ওপরে, আউটগেটের পাশে। হ্যাঁ। সেই বিল্ডিংয়ের 3 তলায় আমি রাত্রেবেলা, আমার নাইট ডিউটি ছিল, বাইরে যাবার কোনো কল ছিল না। আমি কোর্টে পাঠাবো একটা কাগজ তৈরি করছিলাম, একটা রিপোর্ট তৈরি করছিলাম। আমি একা এন্টায়ার ফ্লোরের মধ্যে, শুধু একজন টেলিফোন ডিউটি একটা কোনায়, দূরে একটা কোনায় টেলিফোন নিয়ে সেও ঘুমোচ্ছে। অত রাত্রে জেগে থাকার কোনো কারণ নেই, টেলিফোন ডিউটি। আর গেটের কাছে কোনো পাহারার লোক ছিল কিনা আমার মনে নেই, থাকা সম্ভব, একজন গার্ড, নাও থাকতে পারে, জানি না। তা আমি যখন মন দিয়ে রিপোর্টটা লিখছি, তা খট 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 পায়ের আওয়াজ, মানে জুতো পরে কেউ হাঁটছে। মেঝেটা কি পাকা নাকি কাঠের? না, ওই বিল্ডিংটা পাকা মেঝে। হ্যাঁ, পাকা মেঝে। কেউ হাঁটছে। তা আমি লেখা থেকে মুখ তুলে তাকাচ্ছি, কে? কাউকে দেখতে পাচ্ছি না। 3বারের বার আমি তাকিয়ে দেখলাম, আমার টেবিলের উল্টো দিকে চেয়ারে নগ্ন দেহে এক বৃদ্ধ, চুল দাড়ি মুখে, সে বসে আছে টেবিলের সামনে, আমার টেবিলের সামনে, আমার কাছে স্টেটমেন্ট দেওয়ার জন্য বসে আছে। পুরো হলে তার আগে দেখেছেন কোথাও কেউ নেই, জুতো পরা পায়ের কেউ নেই। আমি আর টেলিফোন ডিউটি ছাড়া সেই বিল্ডিংয়ে কেউ নেই।
তাকে দেখে আমি চিনলাম, একে আমি দেখেছি হসপিটাল রোড ওয়েস্ট ভিক্টোরিয়া মেমোরিয়ালের পশ্চিমে পশ্চিম দিকে মানে যে রেসকোর্সের রাস্তাটা, পাশের রাস্তা। রেসকোর্সের পাশের রাস্তা, সেখানে দুদিন আগে একটা অ্যাক্সিডেন্টের তদন্তে আমি গিয়েছিলাম। অ্যাক্সিডেন্ট কিনা জানি না, একটা নগ্ন দেহে একটি বয়স্ক লোক, পরিষ্কার একদম ধবধবে গায়ের রং, এ রাস্তায় পড়েছিল মরা। আমার দেখে মনে হয়েছিল যে এ স্ট্রিট অ্যাক্সিডেন্ট ছাড়া অন্য কিছু হতে পারে। আমি তাকে, তার ডেড বডি তুলে নিয়ে গিয়ে শম্ভুনাথ হাসপাতালে গিয়েছিলাম। সেখানে ইমার্জেন্সিতে যে ডাক্তার বসেছিলেন তিনি আমাকে বললেন যে এটা মনে হচ্ছে মার্ডার কেস, আপনি শিগগির ব্যবস্থা করুন। মানে রিকুইজিশন হ্যাঁ, পোস্টমর্টমের। আমি সেই বডিটা পোস্টমর্টেমে পাঠিয়ে দিয়েছিলাম এবং তার দেহ থেকে যেগুলো সংরক্ষণ করা দরকার, চুল, নখ, এসবগুলো, রক্ত, ফরেন্সিকে পাঠাবো অ্যানালিসিস করার জন্য, সেগুলো সব আমার কাছে এসেছে, আলমারিতে রেখেছি, পাঠানো হয়নি। 2 দিন হয়ে গেছে, মানে লেট হয়ে যাচ্ছে, লেট হয়ে যাচ্ছে, আলমারিতে রাখা রয়েছে। আলমারিতে রাখা রয়েছে। সে লোকটি আমার কাছে বসেছে স্টেটমেন্ট করার জন্য কি করে তার মৃত্যু হলো। আমি অশরীরী লোকের স্টেটমেন্ট নেব এ ক্ষমতা আমার নেই। মানে তখন এত কিছু ভাবছেন নাকি? আমার এটাই, আমার আমার মাথায় এই কাজটাই করলো, এই সেই লোক যার মৃত্যু রহস্য জানি না, অজ্ঞাত পরিচয়, সে লোকটার পরিচয়ও জানি না। সে তার মৃত্যুর কারণ বলতে এসেছে। ভয় পেয়ে যাননি? ভয় পেলেও আমি সম্বিত হারাইনি। আমার মনে হলো যে আমার গায়ে ইলেকট্রিক কারেন্ট চলছে। সে ক্ষতি করতে পারে, কিছু করতে পারে, জানি না অশরীরী কি কাজ করবে। আমি সামনে দাঁড়াতে পারলাম না। আমার কাগজপত্র গুছিয়ে নিয়ে তার দিকে তাকাতে তাকাতে আমি চেয়ারটা পেছনে ঠেলে সরিয়ে ঘর থেকে বেরিয়ে আসি। টেলিফোন ডিউটির কাছে এসে দাঁড়িয়েছি। সে উঠে আমায় বলল, স্যার ভয় পেয়েছেন? আমাকে দেখেই সে বলল। মানে আপনার চোখ মুখের চেহারা দেখে? হ্যাঁ, স্যার ভয় পেয়েছেন? ভাই এরকম দেখলাম আমি। বলে, আপনি আর ওদিকে যাবেন না, এখানে বসুন। রাতটা ওখানে বসে কাটালাম। তারপরে নাইট ডিউটিতে কোনোদিন আর ওই ঘরে আমি থাকিনি। পুলিশের অধিকাংশ অফিসারের হাতে দেখেছি প্রচুর আংটি, আপনার হাতে কোনো কিছু নেই। আংটি দিয়ে কি হবে? পাথর ধারণ করে, বিশ্বাস করে বাঁচাবে, এটা কি পাপ? না, পাপ পুণ্য জানি না, পাথরে আমার বিশ্বাস নেই। নিজের ভাগ্য নিজের কাছে আর ভগবানের হাতে। কিন্তু ভূত দেখেছেন বলছেন, আপনি ভূতে হ্যাঁ। বিশ্বাস করছেন, ভগবানকে বিশ্বাস করেন? শুনুন, বলছি। আমি ভগবানকে বিশ্বাস করি, তিনি সচ্চিদানন্দ পরম ব্রহ্ম। শ্রী অরবিন্দ যাকে বলেছেন সুপার মাইন্ড, সুপার কনসাসনেস। কোনো উদাহরণ আছে পেয়েছেন জীবনে এরকম কোনোদিন ভগবানের কাছে কিছু চেয়েছেন, সেটা হয়েছে? কোনো অপরাধী, হ্যাঁ, অপরাধী ধরার ক্ষেত্রে হ্যাঁ, হয় নাকি এরকম? ইনভেস্টিগেশন না আমি ভগবান? একবার বললাম, শিব ঠাকুরকে কাঁচকলা দেখিয়েছিলাম, শিব ঠাকুরকে। কোথাকার শিব ঠাকুরকে কাজকলা দেখালেন? হ্যাঁ, লালবাজারে শিব ঠাকুর আছে নাকি? লালবাজারে নেই, তারকেশ্বরে শিব ঠাকুর। কেন? একটা মেয়ে খুন হয়েছে। আচ্ছা, সেটা কলকাতায়? কলকাতায় নবকৃষ্ণ স্ট্রিটে একটা বাড়িতে থাকে মেয়েটা। ঘরে 3 জন লোক থাকে, একটি স্ত্রীলোক, স্ত্রীলোকটির নাম সাবিত্রী মান্না। ওই মহিলা যিনি খুন হয়েছেন তিনি আর তার স্বামী, 3 জন থাকেন এক বাড়িতে? 3 জন। মেয়েটা খুন হয়েছে, স্বামী থানায় এসে নালিশ করলো আমার বউ মরে গেছে। তো বাংলা বলে না, বেড়ে বেটাকে ধর, যে তোর বউ মরেছে, তুই কোথায় ছিলে? তুই নিশ্চয়ই খুন করেছিস, তুই আগে গারদে ঢোক, তারপর কথা।
বলে বাবু আমি কিছু করিনি, আমি রাত্রিরে আমার বাড়িতে ঝগড়া হয়েছে, ঝগড়ার পরে আমি আর ঘরে শুইনি, পাশে একটা চানাচুরের কারখানা, সেই কারখানার উনুনে পাশে গরম, আমি শুয়েছিলাম সেখানে, শীতকাল। শীতকাল। আমি সকালবেলা ঘরে গেছি, গিয়ে দেখলাম ওই যে মেয়ে লোক সাবিত্রী মান্না, তাকে আমি মা বলতাম, সে নেই, আর আমার বউটা মরে পড়ে আছে। বউটাকে কদিন আগে বিয়ে করে ঘরে এনেছি। পোস্টমর্টেমের প্রফেসর জে.বি. মুখার্জি লাশ চিরে আমাকে বললেন যে এটা থ্রটলিং কেস, গলা টিপে মেরেছে, ওই বউটাই মেরেছে, ওটাকে ধরো। সাবিত্রী মান্নাকে খুঁজে টুজে কোথাও পাওয়া গেল না, খোঁজ খবর করে জানা গেল যে তার বাড়ি ঠাকুরানী চক বলে বোধহয় দামোদর নদী, নদীর পারে একটা গ্রাম, আরামবাগ থানার কাছে। আচ্ছা। তো চলো আরামবাগ থানায় যাওয়া যাক, থানার কাছে যখন। আরামবাগ থানায় গেছি রাত 3টে, যাচ্ছি তো রাত তখন 12টা হবে। দেখি এক উঁচু জায়গাতে বাতি জ্বলছে। আচ্ছা। অত উঁচুতে বাতি কিসের রে? তা একজন গাড়ির মধ্যে আমরা 5-6 জন ছিলাম, একজন বলল জানেন না ওটা তারকেশ্বর মন্দির। কারণ তারকেশ্বর মন্দির, আমি কোনোদিন মন্দিরে আসিনি। আমি কাঁচটা নাবিয়ে বললাম, বাবা তারকনাথ, তোমার তো অনেক কেরামতি শুনেছি, যদি আসামিকে পাই তো তোমার পুজো দেবো, না পাই তো এই কাঁচকলা। মজা করেই বললেন? মজা করেই বললাম। ঠাকুর দেবতা নিয়ে মজা করা উচিত না। তখন করতেন? হ্যাঁ। তো আরামবাগ থানায় গেছি, দারোগাবাবু টেবিলের ওপর মশারি খাটিয়ে ঘুমিয়ে আছেন, মুখখানা একদম যেন তুলে নিয়ে বসানো জোসেফ স্ট্যালিন, ওই রকম মোচ, বাবা, ওই রকম মোটা চশমা, আর মুখখানা ওই রকমই। তিনি উঠে চোখ টোক রোগড়ে ম্যাপ ট্যাপ দেখে বললেন, না আমার এলাকা নয়, এটা খানাকুল থানা, আপনি যে থানা খানাকুলে যান, খানাকুল থানা। আরে দেখুন খানাকুল যাওয়ার এখন সময় নেই, আমি এখান থেকেই যাব, রাতের মধ্যেই আমাকে ওখানে ঢুকতে হবে, ওর ঘর বার করে ওকে ধরতে হবে, ওর ঘর চিনবে এরকম একটা লোক দিন। গ্রামের মধ্যে আমি তো ডাকাডাকি করে লোক জড়ো করতে পারবো না, সে তো পালাবে, পালিয়ে যাবে। হ্যাঁ। উনি চিন্তা করে বললেন, আচ্ছা একটা পিয়ন আছে এখানে থাকে, সেবাটাকে নিয়ে গেলে ও বলতে পারবে। পোস্ট অফিসের পিয়ন? পোস্ট অফিসের পিয়ন। তার কনস্টেবল গিয়ে ওকে নিয়ে এলো পিয়নকে। সে রোগা পাতলা চেহারা, কালো মতন, সুটকে চেহারা, তার খেটো ধুতি এতখানি, খালি গা। এই শীতের রাতে খালি গা? হ্যাঁ। তো আমি বললাম যে তোমার গ্রামে যাব, আমার সঙ্গে চলো। তো তুমি খালি গায়ে এসছো কেন? শীতের রাত, তুমি ঘরে যাও, একটা জামা টামা পরে এসো, চাদর নিয়ে এসো, চাদর গায়ে দিয়ে এসো। একজন কনস্টেবল ওকে নিয়ে গেল, তা 5-10 মিনিট গেছে, ফিরে এসছে চাদর গায়ে দিয়ে? চাদরটা গায়ে দিয়ে। আমার মনে কে একটা প্রশ্ন ঢুকিয়ে দিল। আমি যে সময়, তোমার ঘরটা তালা দিয়েছো? না বাবু। তোমার ঘরে কে আছে, তালা দাও নিচে? আমাকে উত্তর বললো, আপনি যাকে খুঁজছেন। মানে? আমি বললাম, আমি কাকে খুঁজছি তুমি কি করে জানবে? সে উত্তরে বলল, জানবো না কেন, সে এলো সন্ধ্যেবেলা, বলল টাকা তুলে বারাণসী চলে যাবে, আর শেষ রাত্রিরে পুলিশ আমাকে ধরলো, বিছনা থেকে তুলে নিয়ে এলো, নিশ্চয়ই কিছু করে এসেছে তাই পুলিশ এসছে। তারপরে আমি জিজ্ঞেস করলাম, তাকে পাওয়া যাবে তো, পালিয়ে যায়নি তো? না পালাবে কেন, সে আছে ঘরেই, চলুন। বাড়িটা ঘেরাও করলাম, ঘিরে পিয়ন সঙ্গে ছিল, ডাকলো, দরজা খুলে দিল, উঠোনের মধ্যে দিকে একটা স্ত্রীলোক দাঁড়িয়ে আছে।
আমাকে বললো, এই আপনি যাকে খুঁজছেন। আপনি তো চেনেন না মহিলাকে। না, সে বললো, এই আপনাকে যাকে খুঁজছেন আপনি, এই। তাকে নিয়ে আসা হলো, সে কিছুই বলে না, কিছুই স্বীকার করে না। তখন ভয় দেখানো হলো। না, আইডেন্টিফাই কি করে করলেন যে এই ওই সাবিত্রী মান্না? ওর সঙ্গে এটা রয়েছে তো, হাজব্যান্ডটা রয়েছে তো। ও আপনার সঙ্গে হাজবেন্ডকে নিয়ে গেছে হ্যাঁ, আইডেন্টিফাই করার জন্য? হ্যাঁ। আচ্ছা, হাজব্যান্ড বললো, এই তো সাবিত্রী মান্না। ওই পিয়নের ঘরেই পেলেন? পিওনও বললো, এই সাবিত্রী মান্না, এই আপনি খুঁজছেন, এর জন্যই আপনি এসছেন। আর হাজব্যান্ড বললো, হ্যাঁ এই সেই। এরপর কি বললো সাবিত্রী মান্না? জিজ্ঞাসা করছে, কি বলছে সাবিত্রী না? মান্না তো কিছুই বলে না। তখন তাকে ভয় দেখানো হলো, একটু বর্বরচিত। তাকে দড়ি দিয়ে বাঁধা হলো। একটা অ্যাম্বাসেডার গাড়িতে আমরা এসেছিলাম, তার বাম্পারের সঙ্গে তাকে বাঁধা হলো। আমি বললাম, গাড়ি চালাবি না, গিয়ার দিবি না, ইঞ্জিন স্টার্ট কর, আর খুব ঠেলে গ্যাস মার, খুব শব্দ হবে, ধোঁয়া বেরোবে, ভয় পেয়ে যাবে। তাই করলাম। আর লাঠি ফাটি দিয়ে ভয় যেমন দেখাবার তো দেখাচ্ছি। তখন ও বলল যে ওর একটু ভয় হয়েছে। আরে একে টেনে নিয়ে যাব কলকাতা, এইভাবে গাড়িতে বসিয়ে না, এইভাবে নিয়ে যাব। তারপরে ও স্থানীয় যে পুলিশ অফিসার ছিল, বললাম মোচ, স্টালিনের মতন মোচ, তাকে ডাকলো মেয়েটা, ডেকে বলল যে কলকাতা পুলিশকে বলো আমি 200 টাকা দেব, লাশটা জ্বালিয়ে দিক। তা আমাকে অফিসার বললো যে এরম বলছে 200 টাকা দেবে, আপনি লাশটা জ্বালিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। হ্যাঁ, জ্বালিয়ে দেবো লাশ, বলুক কি করেছে। তখন ও আমাকে বলল যে আমি গলা টিপে মেরেছি, 70-এর কি শেষ রাখতে হয়, 70-কে নিবংশ করতে হয়। মানে শত্রু কেন হতে হবে? ওই হাজব্যান্ডের সঙ্গে ওর একটা অ্যাফেয়ার ছিল। আচ্ছা, ও কাকে চিঠিপত্র লেখাতো, হাজব্যান্ডকে দিয়ে লেখাতো। আচ্ছা। এই করতে করতে ওদের মধ্যে ভাব ভালোবাসা ঘনিষ্ঠতা হয়ে যায়। আর এই লোকটা এই মেয়েটাকে বিয়ে করেছে অনেক আগে, তখন ও ছোট ছিল। নিচু শ্রেণীর মধ্যে এই প্রথাটা আছে, ছোট থাকতে বিয়ে করে, তারপর যখন একটু বয়স টয়স হয় তখন আরেকবার একটা ওই সময় ছিল। অনুষ্ঠান করে তাকে শ্বশুরবাড়িতে দিয়ে আসা হয়। ঠিক 15-16 বছর বয়স হয়েছে, হ্যাঁ, তারপর। তখন বরের কাছে থাকতে এসেছে। আচ্ছা, আর তার জন্য ওই মহিলার শত্রু হয়েছে এই এইটা, মেয়েটি। এই এতদিন তো ভালোই চলছিল, এসে গন্ডল লাগিয়ে দিয়েছে। ও, আর সেই থাকার জন্য একে জায়গা একটাই। সরাতে হবে। এ সরাবার সোজা রাস্তা খুন করে ফেলা। এখানে বাবা তারকনাথ এলেন কিভাবে? ওই যে আপনি কাঁচকলা ওই দেখেছেন। যে কাঁচকলা দিকেছিস, নইলে সাপ কোত্থেকে এলো? বাবার সঙ্গে তো সাপ বাহন আছে, তার কাঁধে তো সাপ, সবসময় তিনি সাপ নিয়েই ঘুরছেন। মানত করেছিলেন যে পুজো দিয়েছিলেন পরে গিয়ে? না, আমি তো তখন ক্লান্ত হয়ে গেছি, আর ঘুম পাচ্ছে, গাড়ি চলে গেছে অনেক দূর। তারপরে এক কনস্টেবল ছিল, সে কিন্তু মুসলমান, চোখ দুটো লাল, বোধহয় খেয়েছিল রাত্রে কিছু। যাক, আমি কিছু বলিনি, আছে আমার সঙ্গে থাক। সে বললে, হুজুর, তখনকার দিনে অফিসারদেরকে এভাবেই সম্বোধন করা। হিন্দুস্তানি কনস্টেবলরা সম্বোধন করত, হুজুর আপ বড়া গলতি কিয়া হ্যায়। কি গলতি করলাম রে বাবা, শ্বাস লিস করিনি, সই নেইনি, কি করেছি? क्या गलती किया है? आप बोला था बाबा का पास पूजा चढ़ाएगा, आसामी को मिलने से, मुलजिम को मिलने से बाबा के पास पूजा चढ़ाएगा, और आप मुलजिम मिल गया और आप ऐसे ही चला जाता है। ঠিক। এই মুসলমান আমার কনসিয়েন্স ধরালো। আমি মূর্তি পূজা করি আর সে নিরীশ্বর ভগবানের উপাসনা করে। আমি এই শিবলিঙ্গের পুজো করব বলে সে আমায় স্মরণ করিয়ে দিল। আমি যার পর নাই ব্যথিত হলাম। গাড়ি ঘুরিয়ে আবার আমি তারকেশ্বর মন্দিরে এলাম। মানে অপরাধীকে নিয়ে আবার গাড়ি ঘুরিয়ে তারকেশ্বর মন্দিরে গেলেন? মন্দিরে এলাম, ওই মেয়ে লোকটাকে ওই মুসলিম সিপাহীর জিম্মায় দিয়ে আমরা 3-4 জন যে আমরা হিন্দু ছিলাম, বেল্ট, জুতো, চামড়া সব কিছু খুলে রেখে আমরা আবার গেলাম মন্দিরে। ফল, পুজোর জিনিস টিনিস
মিষ্টি টিষ্টি কিনে দিয়েছি, চাঙারি করে নিয়ে গেছি। তখন দেখি মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে, বাবা ঘুমিয়ে পড়েছেন। তো ভোর রাত তো। না, বাবার নাকি দুপুরে নিদ্রা হয়। না, ও বেলা হয়ে গিয়েছে। হ্যাঁ ও আচ্ছা, ততক্ষণে দুপুর হয়ে গিয়েছে। হ্যাঁ, দুপুর হয়ে গেছে। আচ্ছা। তো বাবা নিদ্রা গেছেন। আমি তখন জোড়হাত করে বললাম, বাবা তোমার নিদ্রা নেই, তুমি চিরজাগরিত। আমি অন্যায় করেছি, ভুলে গেছি, আমি এই পূজা দিয়ে গেলাম তোমার কাছে, তোমার চরণে আমার প্রণিপাত থাকলো, তুমি রক্ষা করো। এই বলে প্রণাম করে এই আমার পূজা চলে আসে। 97 বছর বয়স এক যুবকের, যার কাছ থেকে আজকে আমরা শুনলাম কলকাতা পুলিশ লালবাজারের অনেক কিছু না জানা কথা। এমন কিছু বিষয় নিয়ে তিনি কথা বললেন যা কোনো মানুষের কাছ থেকে এভাবে শুনতে পাওয়া সত্যিই নজিরবিহীন। কেস ডায়েরি আজ এই পর্যন্তই। নতুন এবং উন্নত সফেদ, এতে আছে স্মার্ট সায়েন্সের শক্তি। স্মার্ট সায়েন্সের শক্তি মানে দাগ দূর করে, জামা কাপড়কে রাখে সুগন্ধময়।